একদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সেই যুদ্ধেই যেন নিজের অস্ত্র ভান্ডার ফাঁকা করে ফেলছে ওয়াশিংটন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে হাজার হাজার মার্কিন ইন্টারসেপ্টর ব্যবহার হয়েছে। আর এখন মার্কিন কর্মকর্তাদেরই আশঙ্কা, ইরানের সঙ্গে যুদ্ধ চলতে থাকলে অন্য কোনো বড় সংঘাতে যুক্তরাষ্ট্র আদৌ পর্যাপ্ত অস্ত্র নিয়ে মাঠে নামতে পারবে তো। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫০০-এরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, অথচ মার্কিন অস্ত্র ভান্ডারে এখন অবশিষ্ট রয়েছে ১,৭৬০টিরও কম। অর্থাৎ যুদ্ধের ময়দানে প্রতিদিন যে হারে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খরচ হচ্ছে, সেই তুলনায় নতুন করে অস্ত্র তৈরি হচ্ছে অনেক ধীর গতিতে। আর এখানেই তৈরি হয়েছে ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা, কারণ প্যাট্রিয়ট শুধু ইরানের হামলা ঠেকানোর অস্ত্র নয়, এটি ইউরোপ ও এশিয়ায় থাকা মার্কিন সেনা ও মিত্রদের আকাশ প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্রের চাহিদা মেটাতে গিয়ে ইউরোপ ও এশিয়ার মজুদ থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পেন্টাগন শুধু ক্ষেপণাস্ত্র নয়, জাহাজ, বিমান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটও দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপান নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ উত্তর কোরিয়া কিংবা অন্য কোনো আঞ্চলিক সংকট তৈরি হলে সেখানে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য যে অস্ত্র ও প্রতিরক্ষা প্রয়োজন, তার কিছু অংশ এখন মধ্যপ্রাচ্যে ব্যস্ত। আরও বড় বিষয় হলো শুধু প্যাট্রিয়ট নয়, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদও ব্যাপকভাবে কমে যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে এত বিপুল অস্ত্র ব্যবহারের পর চীনের সঙ্গে বড় কোনো সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত থাকবে। কারণ চীনের সঙ্গে যুদ্ধ হলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘাতের ব্যাপ্তি হতে পারে আরও অনেক বড়। সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, ইন্টারসেপ্টর ও অন্যান্য নির্ভুল নিশানাভেদী অস্ত্র প্রয়োজন হতে পারে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধেই যদি মার্কিন মজুদ এতটা কমে যায়, তাহলে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানো কতটা বাস্তবসম্মত, সেটি এখন বড় প্রশ্ন। আর এই পরিস্থিতি যে শুধু ওয়াশিংটন দেখছে তা নয়, রাশিয়া ও চীনের সামরিক কর্মকর্তারাও অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র কত দ্রুত তার অস্ত্র ভান্ডার খরচ করছে। কারণ একটি যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে কে কতটা ক্ষতি করলো তা দিয়ে বিচার হয় না, প্রতিপক্ষ কত দ্রুত নিজের অস্ত্র পুনরায় পূরণ করতে পারে সেটিও যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হিসেব। এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে পেন্টাগন। কোম্পানিগুলোকে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও দ্রুত অস্ত্র সরবরাহের পরিকল্পনা দিতে বলা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটন এখন একই সঙ্গে দুটি যুদ্ধ লড়ছে, একটি সরাসরি ইরানের বিরুদ্ধে আর অন্যটি নিজের অস্ত্র ভান্ডার পুনরায় পূরণ করার জন্য। কিন্তু এখানেই শেষ নয়, অস্ত্র উৎপাদন বাড়াতে সময় লাগে। বিশেষ করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উৎপাদন রাতারাতি কয়েক গুণ বাড়ানো সম্ভব নয়। ফলে ইরানের সঙ্গে সংঘাত যত দীর্ঘ হবে, মার্কিন অস্ত্র ভান্ডারের ওপর চাপও তত বাড়বে। আর তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের গল্প, নাকি উল্টোভাবে এই যুদ্ধই ওয়াশিংটনের অস্ত্র ভান্ডারের সীমাবদ্ধতা প্রকাশ করে দিচ্ছে? তবে কি ন্যাটোর সদস্য রোমানিয়ার বিরুদ্ধেও হামলা চালাতে যাচ্ছে রাশিয়া? কারণ অভিযোগ উঠেছে যে নিজেদের অস্ত্র ভান্ডার শক্তিশালী করতে রোমানিয়া থেকে প্রয়োজনীয় সমরাস্ত্র আনছে ইউক্রেন। কিন্তু ন্যাটোভুক্ত দেশটি ইউক্রেনকে ঠিক কোন অস্ত্র দিয়ে সাহায্য করছে? এদিকে হাইব্রিড যুদ্ধের দ্বারপ্রান্তে জার্মানি এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন্ড। তবে কি এবার ইউরোপের অন্যান্য অঞ্চলেও যুদ্ধের দামামা বাজতে চলেছে? এরই মাঝে জানা গেছে ন্যাটোর ঐক্যের মধ্যে ফাটল ধরাতে বিশাল বড় পরিকল্পনা সেরে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন হলো, ইউক্রেনের পাশাপাশি ন্যাটোর বিরুদ্ধেও কি তাহলে যুদ্ধ করবে রুশ সামরিক বাহিনী?
রাশিয়াকে ঘায়েল করতে যেন উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইউক্রেন যখন কোনো মতেই যুদ্ধের ময়দানে শিরদাঁড়া উঁচু করতে পারছে না, তখন ন্যাটোকে লেলিয়ে দিয়ে সংঘাতের আগুন ভিন্ন দিকে প্রবাহিত করারই ফন্দি আঁটছে পশ্চিমা বিশ্ব। টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে ইউক্রেন, কারণ দেশটির কাছে এই মুহূর্তে নেই কোনো প্রয়োজনীয় সমরাস্ত্র। এমনকি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা হতাশার সুরেই বলেছেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে প্রতিহত করতে প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে রয়েছে কিয়েভ। যদিও নিজেদের সামরিক বহরের শেষ সম্বল দিয়েই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলমান রেখেছে ইউক্রেন, যার কারণেই প্রশ্ন উঠেছে যে কোনো ধরনের ব্যাক চ্যানেল দিয়ে কি অস্ত্র সহায়তা পাচ্ছে জেলেনস্কির দেশটি। ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সরাসরি সহায়তা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রোমানিয়া, এমন অভিযোগই তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিভাগের পরিচালক ইউরি ফিলিপসন। সেই অস্ত্রগুলো দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, এমনটি জানিয়ে ফিলিপসন বলেছেন, ইতিমধ্যেই জেলেনস্কির দেশটির কাছে সামরিক অস্ত্র পাঠিয়েছে রোমানিয়া। ইউরোপীয় অঞ্চলের দেশ মলদোভার একটি বিশেষ বন্দর দিয়েই এসব অস্ত্র যাচ্ছে ইউক্রেনে। আর সেই বন্দর পরিচালনায় যে সংস্থা জড়িত রয়েছে তার নেপথ্যে আছে রোমানিয়া। 9 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। জানা গেছে, নিজেদের মাঝে অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে মলদোভার ওই বন্দরটিকে নিয়ন্ত্রণ করছে রোমানিয়া। বন্দরটি ব্যবহার করে সমুদ্রপথে মলদোভার প্রায় 70% আমদানি ও রপ্তানি হয়। বুখারেস্টের দাবি, ইউক্রেন পুনর্গঠনেও এই বন্দর ব্যবহার করা হবে। অন্যদিকে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে যে সাইবার আক্রমণ থেকে শুরু করে ছোট আকারের যুদ্ধে জড়ানোর জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে রুশ সেনারা, যার মাধ্যমে পশ্চিমা সামরিক জোটটির মাঝে থাকা ঐক্যের পরীক্ষা করতে চায় মস্কো। প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্য রাশিয়ার আচমকা হামলা চালানোর মাধ্যমে ন্যাটোর সদস্য দেশগুলো আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তা যাচাই করা। এরই মাঝে অবশ্য ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের আকাশসীমা ভেদ করে রাশিয়ার আত্মঘাতী ড্রোন অনুপ্রবেশ করার ঘটনা ঘটেছে। চলতি মাসের 4 তারিখ জার্মানির একটি বিমানবন্দর থেকে বিস্ফোরক বোঝাই একটি আত্মঘাতী ড্রোন উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার পেছনে রাশিয়ার যোগসাজশের অভিযোগ তুলেছেন জার্মানির শীর্ষ নেতারা। হাইব্রিড যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন বলেছেন, আমাদের দেশকে রাজনৈতিক ও সামাজিকভাবে দমন করতে চায় বিদেশি শক্তিগুলো। আমরা যুদ্ধে না থেকেও হাইব্রিড যুদ্ধের লক্ষ্যবস্তু প্রতিনিয়তই হচ্ছি। সাইবার আক্রমণ থেকে শুরু করে গোপন অভিযান, জার্মানিকে অস্থিতিশীল করার জোরদার চক্রান্ত চলছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। যদিও বরাবরের মতোই পশ্চিমাদের এসব দাবিকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ প্রসঙ্গে মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলছে ন্যাটো। মনগড়া উস্কানি দিয়ে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করছে পশ্চিমারা। তবে বিশ্লেষকরা বলছেন, ন্যাটো বেশি বাড়াবাড়ি করলে অদূর ভবিষ্যতে পশ্চিমা সামরিক জোটভুক্ত যে কোনো দেশের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া। হঠাৎ করেই দলে দলে ইরানে আসছে কেন রাশিয়ার পরমাণু ইঞ্জিনিয়াররা? তবে কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চমক দেখাতে চলেছে তেহরান? যদিও এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ার করে জানিয়েছেন, ইরানকে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না তার দেশ। আর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, ইরানের কাছে আছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আরো সমৃদ্ধ করলে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে ঠিক কোন ধরনের সহযোগিতা করতে চলেছে রাশিয়া?
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যেন এখন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যাকে ছুলেই জ্বলে পুড়ে ছারখার হতে হবে মার্কিনীদেরই। অবশ্য এর কিছুটা ঝলক সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই দেখিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ক্রমাগত আগ্রাসনের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের অসংখ্য সামরিক আস্তানায় হামলা চালিয়ে সেগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছে ইরান। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যই ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া। তবে সেই লক্ষ্য বাস্তবায়নে মোটেও সফল হয়নি যুক্তরাষ্ট্র। যদিও হুঙ্কার দেওয়া মোটেও থামাননি নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকাকালীন তার আমলে ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এমনটি জানিয়ে ইহুদিবাদী শাসক বলেছেন, আমি আবারও জোর দিয়ে বলতে চাই, মার্কিন প্রশাসনের সাথে তেহরানের চুক্তি হোক বা না হোক, আমি যতদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছি ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। 9 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আচমকা হামলা শুরুর পর সতর্ক অবস্থানে চলে যায় রাশিয়া। কিন্তু কেন? মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের সাথে দীর্ঘদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। তারই অংশ হিসেবে ইরানের পারমাণবিক খাতের উন্নয়নে জোরদার সাহায্য করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। সাম্প্রতিক যুদ্ধে পরিস্থিতি বেগতিক দেখেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মীদের ফিরিয়ে নেয় রাশিয়া। তবে বর্তমানে যুদ্ধের ময়দানে কিছুটা শান্তি বিরাজ করায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অসমাপ্ত কাজ পুনরায় শুরু করতে ইরানে ফিরছে রাশিয়ার ইঞ্জিনিয়াররা। 9 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। এরই মাঝে অন্তত 5 জন প্রকৌশলীর একটি দল পৌঁছেছে ইরানে, এমনটি জানিয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সেই লিখাচেভ বলেছেন, আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ স্থলে বিশেষজ্ঞদের ফেরত পাঠানো শুরু করেছি। ইতিমধ্যেই 5 জন প্রকৌশলী সেখানে পৌঁছেছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আরও কর্মীর কয়েকটি দল সেখানে পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। সেই প্রকল্পে কর্মীর সংখ্যা বাড়িয়ে তা 100 জনে নির্ধারণ করা পরিকল্পনা রয়েছে আমাদের। তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে উত্তেজনা নিরসনের উপর। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ইরান তথা মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যা রাশিয়ার সহায়তায় 2011 সাল থেকে যাত্রা শুরু করে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ব্যবহার করে বর্তমানে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে ইরান। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইয়েমেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইয়েমেনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে সৌদি আরবের তেল শোধনাগারেও ড্রোন হামলা চালায় হুথিরা। হুথি, ইয়েমেন সরকার এবং সৌদি আরবের ত্রিমুখী দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের সংঘাত কি আরও বিস্তৃত আকার ধারণ করবে? ইয়েমেনের বন্দরনগরী মুখায় হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক ও 8 জন সামরিক সদস্য রয়েছেন। এছাড়াও আরও অন্তত 32 জন আহত হওয়ারও খবর পাওয়া যায়, যার মাঝে 6 জন বেসামরিক নাগরিক রয়েছে বলেও জানানো হয়। বার্তা সংস্থা AFPর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। ইয়েমেন সরকারের 2 সামরিক সূত্র জানায়, বন্দরনগরী মোখায় কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। এর পাশাপাশি মোখার বাইরে সরকারপন্থী বাহিনীর অবস্থান ও স্থাপনা এবং বাবেল মানদেব প্রণালীর কাছের কয়েকটি দ্বীপেও হামলা চালানো হয়েছে। এক সামরিক সূত্র জানিয়েছে, হামলার কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনা অবস্থান করছিল। তবে সৌদি সামরিক সদস্যদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ওই এলাকায় থাকা শত্রুদের সৌদি আরবের সেনা ও সামরিক সরঞ্জামকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের এই ভয়াবহ হামলার পর ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করে। এভাবে চলতে থাকলে ইয়েমেন দ্রুতই আবারও গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বলে সতর্ক করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
2014 সাল থেকেই ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তা পুনরায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গত মাসে হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কয়েক বছরের যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর দেশটিতে আবারও লড়াই শুরু হলে তা পুরোপুরি ভেঙে পড়ে। সম্প্রতি হুথিদের হামলায় ইয়েমেনের অন্তত 30 জন সেনার প্রাণহানি এবং প্রায় অর্ধ শতাধিক আহতের ঘটনার পর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ইয়েমেনের সেনাবাহিনী। হুথিদের অবস্থানকে লক্ষ্য করে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর কথা জানায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সেনাবাহিনীর ওই সামরিক অভিযানের পরপরই সৌদি আরবের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হুথিরা। যদিও ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের গোয়েন্দা ও নজরদারি ড্রোন অনুপ্রবেশের জবাবেই ওই হামলা চালানো হয় বলে জানায় হুথিরা। তবে বিশ্লেষকদের মতে সৌদি আরব এবং ইয়েমেন সরকারের যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির প্রেক্ষাপটেই ওই হামলাটি চালায় হুথিরা। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পরই ইয়েমেনেও ভয়াবহ হামলাটি পরিচালনা করল বিদ্রোহী হুথি গোষ্ঠী। এতে করে ইয়েমেনের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরাশক্তি যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ, আর সেই যুদ্ধেই নাকি দুই দেশের সব লক্ষ্যই ভেস্তে গেছে। এবার এমন ভয়াবহ দাবি করলেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যর্থতা নিয়ে এমন মন্তব্য করেছেন যা অনেকটা কাটা খায়ে নুনের ছিটা দেওয়ার মতো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGCর তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু কেন এমন দাবি করেছে তেহরান? আর সত্যিই কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি? হাসান জাদেহ বলেন, ইরানের জনগণের শক্তি এবং বাসিস বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি দেশটির সবচেয়ে বড় শক্তি। তার দাবি, এই শক্তি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে এই খবর। এরপরই আসে সবচেয়ে কড়া মন্তব্যটি। ইরানি এই জেনারেল দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই। অর্থাৎ তেহরানের ভাষ্য অনুযায়ী সামরিক চাপ তৈরি করেও ইরানকে নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধের পাশাপাশি এবার হরমুজ প্রণালীকে ঘিরেও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ বাড়াচ্ছে ইরান। হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী হরমুজ প্রণালী খুলতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে, এরপর প্রত্যাহার করতে হবে সামরিক বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। এখানেই শেষ হচ্ছে না ইরানের দাবির তালিকা। সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবিও জানিয়েছে তেহরান। পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার কথাও বলা হয়েছে। অর্থাৎ যুদ্ধ থামানোর বিনিময়ে শুধু যুদ্ধবিরতি নয়, ইরান চাইছে অবরোধ প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং জব্দ সম্পদ ফেরত। জোলঘাদরের ভাষায় এগুলো ইরানের জনগণের দাবি। তার দাবি, 160 দিন ধরে ইরানের জনগণ এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ এই প্রণালী, আর এই কারণেই হরমুজ নিয়ে ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ। তেহরান এখন যে বার্তা দিচ্ছে সেটি অনেকটা এমন যুদ্ধ শুধু সামরিক ময়দানে নয়, অর্থনীতি, জ্বালানি ও কৌশলগত চাপের ময়দানেও চলছে। একদিকে ইরানি জেনারেলের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের সামনে একের পর এক কঠিন শর্ত তুলে ধরছে ইরান।
তাহলে কি যুদ্ধের ময়দানে চাপ সামলে এবার কূটনৈতিক ও কৌশলগত চাপের পালা তেহরানের, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এর জবাবে তার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালী, ইরানের সামরিক প্রতিরোধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য, এই তিনটি ইস্যু শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? কারণ ইরানের এই দাবিগুলো যদি তাদের কৌশলের অংশ হয়, তাহলে পরিষ্কার তেহরান শুধু যুদ্ধ থামানোর কথা বলছে না, যুদ্ধ পরবর্তী সমীকরণটাও নিজেদের শর্তে লিখতে চাইছে। যুক্তরাষ্ট্রের 20টি যুদ্ধজাহাজকেই কি এবার ধ্বংস করবে ইরান? তবে কি মিসাইলের বহর নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে তেড়ে যাবে তেহরান? যুদ্ধের ময়দানে কিছুটা শান্তি বিরাজ করলেও মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েনে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। জানা গেছে ইরানের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে এনেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের প্রতিরক্ষা বলয় কি ভেদ করতে পারবে মার্কিনীরা? এরই মধ্যে অবশ্য ইরানের সামরিক প্রতিক্রিয়ার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রই। প্রশ্ন হলো, কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের গতি প্রকৃতি? তবে কি শুরু হচ্ছে আরেকটি যুদ্ধ? কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলে আগ্রাসী আচরণের মাত্রা একটুকুও কমায়নি মার্কিন প্রশাসন। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কাছে ব্যাপক নাকানিচুবানি খেয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে মধ্যপ্রাচ্যের কমপক্ষে 21টি মার্কিন সামরিক ঘাঁটিকেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান, যার কারণে অঞ্চলটিতে ব্যাপক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমন পরিস্থিতির মাঝেও যেন পিছু হটতে চাইছে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রকার হুঙ্কার দিয়েই বলেছিলেন ইরানের জ্বালানি কেন্দ্র ও সেতুগুলোকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এর পরপরই মার্কিন বাহিনীকে ঠেকানোর জন্য জোরদার প্রস্তুতি সেরে ফেলে তেহরান। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সাথে আলোচনা চলমান রাখারও দাবি করেছেন ট্রাম্প। তবে কূটনৈতিক তৎপরতার মাঝেও পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রান্তে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কমান্ড জানিয়েছে, মার্কিন নাবিকরা USS রস DDG 71 যুদ্ধজাহাজে টহল কার্যক্রম চালাচ্ছে। এই অঞ্চলে সামরিক অভিযানে জড়িত রয়েছে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ। 10 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবিলায় কতটা প্রস্তুত ইরান? বিভিন্ন সময়ে হওয়া মার্কিনীদের সাথে যুদ্ধবিরতির সময়টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাধ্যমে শক্তিশালী অস্ত্র তৈরির দিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর সাবেক কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও আমাদের বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর রেঞ্জ এবং ওয়ারহেডের ধ্বংসাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ আছে, যা সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করা হবে। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করছেন। অন্যদিকে মার্কিনীদের হাড় কাঁপানোর মতো তথ্যই সম্প্রতি প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। চীন থেকে শীঘ্রই অস্ত্রের বহর যাচ্ছে ইরানে, যাতে থাকবে ম্যানপেড মডেলের কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের 400টি অস্ত্র। পাকিস্তানকে ব্যবহার করে এসব সমরাস্ত্র যাবে ইরানে, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়ার, ঘরে রাখুন RFL ল্যাডার। শুধু তাই নয়, সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে ইরান, এমন হুঁশিয়ারি আসছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকে। তাই তো বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে অচিরেই আবারও উত্তাপ ছড়াতে পারে মধ্যপ্রাচ্যে, এমন শঙ্কায় বিরাজ করছে অঞ্চলটিতে।